ছাত্র দলের গেস্টরুম কালচার ছিল। কখনোই ছাত্রদল গেস্টরুম কালচারে বিশ্বাস করে না এবং আচ্ছা আচ্ছা। অতীতে কখনোই গেস্টরুম কালচারের সাথে ছাত্রদল যুক্ত ছিল না। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সঞ্জানা ঢালি। আজ আমাদের সাথে রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদ। আজ কথা বলবো আমরা তার সঙ্গে। ভাই, আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো, একজন সহ সভাপতি হিসেবে আপনার দলের সবচেয়ে বড় শক্তি ও সবচেয়ে বড় দুর্বলতা আপনার কাছে কি মনে হয়? আপনি তো জানেন যে বাংলাদেশের সবথেকে বৃহৎ সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তো আমাদের সবথেকে বড় শক্তি আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন। আর দুর্বলতা যদি বলি? আসলে আপনি দুর্বলতার কথা যদি বলেন, অনেকে এটা দুর্বলতা ভাবে, যেমন আমরা আমাদের প্রত্যেকটা নেতাকর্মী খুব বিনয়ী শান্ত স্বভাবের। এটা অনেক সংগঠন, অন্য অপরাপর যারা সংগঠন আছে তারা হয়তো এটা দুর্বলতা হিসেবে মনে করে। আসলে আপনাদের নীরবতাই কি তাহলে অন্যদের কাছে দুর্বলতা মনে হয়? এটা আপনি মনে করছেন? অনেক ক্ষেত্রে আমরা আসলে আপনি তো জানেন এটি সুশৃঙ্খল সংগঠন হচ্ছে ছাত্রদল, এবং এটার প্রমাণ কিন্তু আমরা বিগত দিনে দিয়েছি, এবং আমাদের প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু অত্যন্ত বিনয়ী শান্ত স্বভাবের। এবং যারা উগ্রপন্থী সংগঠন আছে তারা হচ্ছে এগুলো হয়তো দুর্বলতা হিসাবে মনে করতে পারে আর কি। আচ্ছা ভাই, আমি দ্বিতীয়ত জানতে চাইবো, আমরা যদি একটু প্রাচীনকালে ফিরে যাই, সে সময়টাতে নতুন প্রজন্মের কাছে রাজনীতি নিয়ে অন্যরকম একটা আগ্রহ আমরা দেখতে পেতাম, যা বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনার কাছে এর কারণ কি মনে হয়? তরুণ প্রজন্ম কেন এই আগ্রহটা হারাচ্ছে? দেখেন, আওয়ামী লীগ 15 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, জোর করে ছিল, যেভাবেই ছিল, এবং তারা যে কাজটি করেছে দীর্ঘদিন তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তারা তাদের ছাত্র সংগঠনকে ব্যবহার করেছে, এবং তাদের যে ছাত্র সংগঠন ইতিমধ্যে যারা নিষিদ্ধ হয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ, সেই সংগঠনকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছিলেন শুধুমাত্র বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা এবং ভিন্ন মতকে দমিয়ে রাখার জন্য। এবং তারা কি করেছেন, এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচার কায়দায় এই রাষ্ট্র পরিচালনার জন্য তারা ছাত্রলীগ দ্বারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে তারা সন্ত্রাসের একটা অভয়ারণ্য গড়ে তুলেছিল। আচ্ছা। প্রত্যেকটি হলে তারা দেশীয় অস্ত্র থেকে শুরু করে মাদকের অহরহ একটা বিস্তার আমরা দেখেছিলাম। মেধার ভিত্তিতে নয়, ছাত্রলীগ করতে পারলেই তাকে হচ্ছে হলে রাখা হতো বা ক্যাম্পাসে ভালো অবস্থান পেত। এমনকি আপনার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি মেধাবীদেরকে ওভারলুক করে তাদেরকে বাদ দিয়ে যারা ছাত্রলীগ করতো, পিছনের সারির যারা ছাত্র ছিল তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছে। তো সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা এক একটা সন্ত্রাসী মিনি ক্যান্টনমেন্টের মতো তৈরি করেছিল, যার কারণে যারা মেধাবী রয়েছে, সাধারণ শিক্ষার্থী ছিল এবং তাদের অভিভাবক ছিল, তাদের একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে রাজনীতি মানেই খারাপ কিছু। এবং বাংলাদেশের যারা চায় বাংলাদেশ দুর্বৃত্তদের হাতে চলবে, দুর্বৃত্তদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, তারাই কিন্তু ছাত্রলীগকে এই সন্ত্রাসী সংগঠন হিসেবে তৈরি করেছিল। এখন আপনার কাছে কি মনে হচ্ছে, এই ছাত্রলীগের কারণে কি নতুন প্রজন্ম আসলে রাজনীতি থেকে আগ্রহ হারিয়ে ফেলছে? অবশ্যই। কারণ আপনি যদি আপনার মত প্রকাশ করতে না পারেন, কথা যদি আপনি না বলতে পারেন, আপনার মনের কথা যদি আপনি না বলতে পারেন, আপনি এখানে আসবেন কেন? এবং একটা ভয় ভীতি, রাজনীতি মানি, ছাত্র রাজনীতি মানি একটা ভয় ভীতি প্রদর্শনের একটা জায়গা হিসেবে তারা তৈরি করেছিল। এবং সেটার বিস্ফোরণ কিন্তু আমরা জুলাই আন্দোলনে দেখেছি, যে সাধারণ শিক্ষার্থীদের মনে তাদের উপরে যে ক্ষোভ ছিল, তাদের উপরে সেই ক্ষোভের বিস্ফোরণটা কিন্তু আমরা জুলাই আন্দোলনে আমরা দেখেছি। এবং আমরা কি করেছি 5 তারিখের পরে, জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, তখন উনি আমাদের সাংগঠনিক অভিভাবক এখনো আছেন, তখনও ছিলেন। 5ই আগস্টের পরবর্তী সময় উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যাবে। আমরা 38টি টিম করে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি।
রাজনীতি, ছাত্র রাজনীতি মানে যে সন্ত্রাস না, মাদক না, কিংবা ওই হুন্ডা শোডাউন না, সে ব্যাপারে আমরা বিরিপ করেছি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে। তার নির্দেশনা অনুযায়ী আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, প্রত্যেকটি ক্যাম্পাসে গিয়েছি। কিন্তু যেমন আমি আপনার প্রায় 60-70টা শিক্ষা প্রতিষ্ঠানে হবে, 55 থেকে 70 এরকম শিক্ষা প্রতিষ্ঠানে আমি ভিজিট করেছি। আমার সাথে টিমে আরো 2 জন ছিল, তারাও ভিজিট করেছে। এরকম 38টি টিম আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ভিজিট করেছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যে তারা তাদের ক্যাম্পাসকে কিভাবে দেখতে চায়, বাংলাদেশের ছাত্র রাজনীতিকে তারা কিভাবে দেখতে চায়, সে বিষয়ে আমরা খোলামেলা তাদের মতামত নিয়েছি। পরবর্তী সময় আমাদের জনাব তারেক রহমানকে আমরা এটা জানিয়েছি এবং সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি এবং শিক্ষার্থী বান্ধব পরিবেশ বিদ্যমান রয়েছে। এবং শিক্ষার্থীদের মনে যে ভয় ছিল, সেই ভয়টা কিন্তু এখন আর নাই। যদি আপনারা এখন দেখতে পারেন যে এখন কিন্তু মানে সবাই সবার মত প্রকাশ করতে পারে, মানে বাক স্বাধীনতার যে বিষয়টি, সেটি কিন্তু এখন বিদ্যমান রয়েছে। তো এখন রাজনীতি বিমুখ না বলে আমি মনে করছি। 5ই আগস্টের আগে হয়তো ছিল 15 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল আওয়ামী লীগের, ছাত্রলীগের, সেই সংস্কৃতি থেকে তো আমরা বের হয়ে এসেছি। এবং আমি এটা গর্ব করে বলতে পারি, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বান্ধব পরিবেশ ছাত্রদল 5ই আগস্টের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত তৈরি করেছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে ছাত্র দলের পরিবেশ বান্ধব বা শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের জন্য শিক্ষার্থীরা বা নতুন প্রজন্ম আবারও হচ্ছে রাজনীতিতে আসবে? হ্যাঁ, আসবে এবং আসতেছে। আপনি দেখেন, আচ্ছা, যে সংগঠনই আসুক, যে দলই আসুক, আসতেছে, আগ্রহ প্রকাশ করছে। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু ময়মনসিংহ জামালপুর অঞ্চলে কাজ করছেন একজন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ সহ সভাপতি হিসেবে, এখানে তৃণমূল ছাত্র রাজনীতিতে আপনি কোন ধরনের চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছেন? আসলে আপনার দীর্ঘদিন একটা কালচার বাংলাদেশে ছিল, সেটা হচ্ছে আমি ছাত্রনেতা মানেই হচ্ছে আমি হচ্ছে একটু অন্যদেরকে ডমিনেট করব বা অন্যদের আমাকে ভয় পাবে আর কি। তো আমরা কিন্তু দেখেন এই ধারা থেকে স্থানীয় নেতাকর্মীদেরকে বের করে আনার জন্য আমরা 5 তারিখের পরবর্তী, আমি আপনার আগের প্রশ্নের জবাবে বলেছি যে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা, উনি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, সাম্য মানবিক বাংলাদেশ, যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে, সবার সমান অধিকার থাকবে। তো আমরা শুধু গিয়ে আমাদের নেতাকর্মীদের বারবার এই কথাই বলেছি যে ছাত্র রাজনীতি বা রাজনীতি হচ্ছে দেশের জন্য, জনগণের জন্য। আর ছাত্র নেতার কাজ হচ্ছে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো আদায় করার জন্য কাজ করতে হবে তাদেরকে, এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। এটাই শুধু ছাত্র নেতাদের কাজ হবে। কোনো ক্যাম্পাসে অহেতুক মিছিল মিটিং হবে না, কোনো হুন্ডা শোডাউন হবে না, কোনো দখলদারিত্বের রাজনীতি হবে না, হল দখলের রাজনীতি হবে না। তো আমরা কিন্তু আমাদের তৃণমূলের নেতাকর্মীকে এই মেসেজটা পৌঁছে দিয়েছি। অতীতে আপনারা যেভাবে দেখেছেন যে একটা দল ক্ষমতায় আসার পরই তার ছাত্র সংগঠন বলেন, অপর অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, তাদের যে আধিপত্য আমরা দেখতে পাই। আপনি আমাকে বলেন তো যে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এরকম কোনো কিছু আপনাদের নজরে এসছে কিনা? এখন পর্যন্ত না, আসেনি। আসলে তো এখনই আসতো। ইউজুয়ালি যা হয় এখন আর পর্যন্ত কি, যে ক্ষমতায় আসে ওই দলের ছাত্র সংগঠন হচ্ছে আপনার সকল হল ক্যাম্পাস দখল করে। আমরা করেছি কিনা কোথাও? না। তাহলে আমি যেটা বললাম আপনাকে, যে আমাদের তৃণমূলকে আমরা ঢেলে সাজানো এবং তাদের দীর্ঘদিনের যে একটা মানসিকতা তৈরি করেছিল বা তৈরি হয়েছিল, বাংলাদেশের রাজনীতির কালচারটাই কিন্তু এরকম ছিল, ডমিনেটিং। আমি রাজনীতি করি মানে আমি ডমিনেট করব, অন্যদেরকে ডমিনেট করব, অন্যরা আমাকে সম্মান করবে, আমি নেতা মানে বাধ্য হয়ে সম্মান করবে। বাট সেই কালচার থেকে কিন্তু আমরা বের হয়ে এসেছি নিজেরাও, এবং অন্যদেরকেও আমরা চেষ্টা করেছি সেই কালচার থেকে। এবং আমরা একটা কথাই বলেছি, প্রত্যেকটি ছাত্র সংগঠনের উদ্দেশ্যে আমরা একটা কথা বলেছি যে 5 তারিখের পরবর্তী সময় যে আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি,
আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটি ভালো কাজের সূচনা কিন্তু আমরাই করেছি আচ্ছা জাতীয়তাবাদী ছাত্র এই যে দল করেছে। ভালো কাজের সূচনাটা করা, এই ধরনের কাজ করতে গিয়ে আপনাদের উপর কোনো বিরোধী দলের কোনো চাপ প্রয়োগ করা হয়েছে, এমন কোনো কাহিনী হয়েছে কি কখনো? সেটা তো অবশ্যই হয়েছে। যেমন আপনি দেখেন 5 তারিখের আগে আমাদের আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং যাই বলেন সেগুলো ছিল ফ্যাসিস্ট হাসিনা বিরোধী। আর 5 তারিখের পরে কি হলো, আমাদের হচ্ছে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছিল। আচ্ছা যে আপনি দেখবেন যে হাজার 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 বট আইডি, হ্যাঁ একটি নির্দিষ্ট গোষ্ঠী হাজার হাজার বট আইডি থেকে তারা প্রতিনিয়ত ছাত্র দলের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছিল। ইভেন আপনি দেখেন ইলেকশনের সময় আমরা কি করেছি, ইলেকশনের সময় আমরা অতীতে বাংলাদেশের মানুষের জন্য কি করেছি রাষ্ট্র ক্ষমতায় যখন ছিলাম, এবং ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা কি করব, আমরা শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করেছি। ওদিকে ফোকাস ছিল জনগণের জন্য আমরা কি করব, দেশের জন্য কি করব, এগুলোই ফোকাস ছিল। অন্যদের ফোকাস কি ছিল, যে আমরা যেসব প্রতিশ্রুতি দিচ্ছি বা মানুষের জন্য যেসব কাজ করার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, তারা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত প্রোপাগান্ডা চালানো, মিথ্যা বলে প্রচারণা করা। আপনি দেখবেন যে একটি দলের প্রধান ফ্যামিলি কার্ড নিয়ে উনি যাচ্ছে তাই মন্তব্য করেছিল, যদিও এটা ওনার মানে উনি একটা দলের প্রধান হিসেবে ওনার সাথে কিন্তু এই স্টাইলে কথা বলা যায় না। যদিও ওনারা বুঝে না, ওনারা বুঝবে হয়তো, ওনারা যখন বাংলাদেশকে ধারণ করবেন তখন ওনারা বুঝতে পারবেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যখন ধারণ করবেন তখন এগুলো আরো ভালো বুঝতে পারবেন, যে উনি অনেক সস্তাভাবে কিন্তু সমালোচনা করেছিলেন। অথচ আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু 1 মাসের মধ্যেই উনি যে বলেছিলেন যে আপনার ভোটের আপনার যে আঙুলে যে কালি শুকানোর আগে হচ্ছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। এবং এখন ফ্যামিলি কার্ডের জন্য কিন্তু যারা এই সমালোচনা করেছেন ফ্যামিলি কার্ডে, তারাই কিন্তু বেশি উৎসাহী, কবে পাবেন, কতজন পাবেন, এগুলো নিয়ে কিন্তু তারাই বেশি উৎসাহী। ছাত্র রাজনীতির যে কালচার, গতানুগতিক যে কালচার ছিল, আমি মনে করি যে আমরা সেটা পরিবর্তন করতে সক্ষম হয়েছি। এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা আমাদের 1,500 থেকে 2,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছি, অব্যাহতি দিয়েছি, এবং প্রতিনিয়ত চলছে এটা। যদি কেউ সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করে বা কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হয়, যেটা আপনি অতীতে বাংলাদেশের ইতিহাসে কখনোই দেখেন নাই, এখন কিন্তু এই কালচার চলছে। 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আমরা প্রত্যেকটা একদম ওয়ার্ড লেভেলেও আমরা পর্যবেক্ষণ করছি, নেতাকর্মীদের কর্মকাণ্ড আমরা পর্যবেক্ষণ করছি, পর্যালোচনা করছি। আচ্ছা ভাই, এবার আমি জানতে চাইবো, ছাত্র দলের যে গেস্ট রুম কালচার ছিল, এই কালচারে আপনারা আবার ফিরবেন কিনা? না, আপনি এটা প্রথমেই ভুল বলেছেন, আমি সংশোধন করি। সেটা হচ্ছে ছাত্র দলের গেস্ট রুম কালচার ছিল, কখনোই ছাত্র দল গেস্ট রুম কালচারে বিশ্বাস করে না, এবং অতীতে কখনোই গেস্ট রুম কালচারের সাথে ছাত্র দল যুক্ত ছিল না। এটা আপনি বলতে পারেন যে ছাত্রলীগ এই গেস্ট রুম কালচারকে তৈরি করেছিল। 15 বছর যখন তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, প্রত্যেকটি হলের গেস্ট রুমকে তারা তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছে। সেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে এনে জোর করে ছাত্রলীগের মিছিল মিটিংয়ে কিংবা ছাত্রলীগ করানোর জন্য জোর করা হতো, তাদেরকে নানাভাবে অত্যাচার করা হতো, এবং যে যত বেশি ছাত্রলীগের প্রোগ্রামে অ্যাটেন্ড করতো তাকে অত ভালো সিট দেওয়া হতো। আচ্ছা আচ্ছা। তো আমরা এই কালচারে কখনো বিশ্বাসই করি না, আমরা অতীতেও এই কালচারের সাথে ইউজ টু ছিলাম না, আমরা এখনো নাই। আমরা তো রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছি, এতদিনে তো আপনারা ইভেন আমরা কোনো হলই, আমরা কখনোই কোনো প্রভোস্টকে প্রেশার ক্রিয়েট করি নেই যে আমাদের ছেলে পেলে হলে তুলতে হবে। আমরা তাদেরকে সবসময় বলেছি আপনারা মেধার ভিত্তিতে সিটটা বন্টন করবেন। আচ্ছা আচ্ছা। তো এখানে ফিরে আসার বা এই কালচারের সাথে আমরা ইউজ টু না। আপনি তাহলে টোটালি দাবি করছেন যে ছাত্র দল গেস্ট রুম কালচারকে কখনোই সাপোর্ট করেনি বা ইন ফিউচারও করবে না। কারণ আমি আরো একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন কিন্তু প্রত্যেকটি ক্যাম্পাসে সহাবস্থান ছিল। জি। আপনার প্রত্যেকটি হলে সহাবস্থান ছিল, ছাত্রলীগ ছিল বা অপর যত সংগঠন রয়েছে সবাই কিন্তু ছিল, ক্যাম্পাসে ছিল, হলে ছিল। তো আমরা এই গেস্ট রুম কালচার করলে তো আর তারা থাকতে পারতো না।
আচ্ছা আচ্ছা। তাই না? তো এটাই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা ভাইয়া, ভবিষ্যতে যদি ছাত্রদলের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয় আপনার, তাহলে সেক্ষেত্রে আপনি শিক্ষার্থীদের জন্য কি করবেন? দেখেন, আমি আগে আপনাকে বলেছি যে আমরা 5ই আগস্টের পরে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে, যেটা সবচেয়ে জরুরি ছিল, যে আপনি বলেছিলেন আগের প্রশ্নে যে বাংলাদেশের ছাত্র রাজনীতির নাম শুনলেই অভিভাবক এবং শিক্ষার্থীদের এক ধরনের অ্যালার্জি তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু মানে শিক্ষার্থী এবং অভিভাবকদের সেই যে চিন্তা, সেই চিন্তা থেকে আমরা তাদেরকে বের করে এনেছি এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে, ওই যে আমি আপনাকে বললাম যে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করা, মানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস এবং সৃজনশীল কাজে তাদেরকে উদ্বুদ্ধ করা, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বিভিন্ন বিষয় তাদেরকে যুক্ত করা, তাদের মতামত, যে তাদের চিন্তা ভাবনা, সেগুলোকে গুরুত্ব দেওয়া, সে কাজগুলোর চেষ্টা আমরা করছি এবং আমরা ভবিষ্যতেও সেই কাজগুলোর চেষ্টা অব্যাহত রাখবো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ক্যাম্পাসে আসার জন্য তাদের উৎসাহ তৈরি করা। এক ধরনের আগে কি হতো যে ক্যাম্পাসে ছাত্রলীগ আপনার শিক্ষার্থীদের নানানভাবে হ্যারেস করতো, কারো মোবাইল রেখে দিত, কারো মানি ব্যাগ রেখে দিত, কাইন্ড অফ র‍্যাগ দেয়া। র‍্যাগ বলবেন, আবার এটা আপনি বলতে পারেন যে ক্ষমতার অপব্যবহার আর কি করতো। সেই জায়গা থেকে বের করে আনা, সেই কালচার থেকে বের করে আনা। এখন তারা যে ধরনের সুবিধাগুলো ভোগ করছে বা আপনারা ক্ষমতায় আসার পর থেকে তারা যেভাবে আছে, ভবিষ্যতে কি এর থেকে আরো বেশি সুবিধা তারা পাবে? অবশ্যই পাবে। এই ধরনের কোনো চিন্তা আপনাদের করা হয়েছে, পরিকল্পনা রয়েছে? অবশ্যই পরিকল্পনা রয়েছে, আমরা তো সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। আচ্ছা। সবাই যখন দেখেন অপরাপর যত সংগঠন, একটি সংগঠন আপনারা জানেন এটি গুপ্ত সংগঠন, তারা যখন বিভিন্ন বট আইডি বা এগুলো নিয়ে ব্যস্ত, তখন কিন্তু আমরা কি করছি, আমরা ওই যে শিক্ষার্থীদের বা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে আপনার আবার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায়, শিক্ষার্থী বান্ধব করা যায়, কল্যাণমুখী রাজনীতি কিভাবে চালু করা যায় প্রত্যেকটি ক্যাম্পাসে, আমরা কিন্তু সেই চেষ্টা করেছি। তো আমাদের সেই চেষ্টাটা অব্যাহত আছে এবং আমরা কিন্তু দেখেন আমাদেরকে নিয়ে এত রকম প্রোপাগান্ডা, এত সমালোচনা, এত কিছু করা হয়েছে 5ই আগস্টের পরে, কিন্তু আমরা কিন্তু কোনো কিছুর আমরা জবাব দিছি কাজের মাধ্যমে। আমরা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার খোঁজ খবর রেখে তারপরে আমরা কাজ করেছি এবং আমরা কাউকে হেল্প করে, যেমন দেখেন একটা সংগঠন যারা ওই অনেকটা আপনার দেখবেন যে লঞ্চঘাট বা বাস স্ট্যান্ডে আপনার ডাব খাওয়ার অফার করে যে ভাই একটা ডাব খান, কিন্তু ডাবের মধ্যে হয়তো ঘুমের ওষুধ টষুধ মিক্স করে পরবর্তী সময় তার সকল কিছু আপনার নিয়ে যাওয়া হয় আর কি। তো একটা সংগঠন তারাও এরকম, এই সেই গুপ্ত সংগঠনটি তারাও এরকম, একটা শিক্ষার্থী তারা কোনো উপকার করে তাকে সাইকোলজিক্যালি বায়াস্ট করার চেষ্টা করে, তার নিজের মত প্রকাশ বা স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করে, একটা যে কোনো উপকার করে। কিন্তু আমরা কিন্তু এই কাজটা করি না, আমরা কিন্তু তাদের জন্য কাজ করি বা তাদেরকে আমরা বলিও না যে আমাদের সংগঠন করতে হবে, হ্যাঁ আমাদের সংগঠনে আসতে হবে, এরকম না। আমরা তার উপকার করেছি আমাদের আদর্শ মানবিক বিবেচনা আমরা করেছি এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের কি পরিকল্পনা সেগুলো নিয়ে তাদের সাথে আলাপ করা। দেন যদি তারা আমাদের সংগঠনে আসে তো আসবে। ভাই, আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাই, যারা নতুন ছাত্র রাজনীতিতে আসতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আর প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন এদেরকে ছাত্র রাজনীতিতে আনার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? যারা নতুন রাজনীতিতে আসতে চায় তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, তারা, আমি তো বলবো অবশ্যই আপনারা জাতীয়তাবাদী আদর্শের ছায়াতলে আসেন বা আমাদের পতাকা তলে আসেন। কারণ হচ্ছে আমি যদি বলি আমরাই একমাত্র সংগঠন যারা সৃষ্টির পর থেকে সাধারণ শিক্ষার্থীদের যে কোনো বিষয়ে পাশে ছিল, আন্দোলনে তাদের যৌক্তিক যত দাবি, আমি যদি সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করি, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনেও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পক্ষে, ছাত্র সংগঠনগুলোর পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং পরবর্তী সময়ে যতবারই আপনি দেখেন বাংলাদেশের গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা
যতবারই ক্ষুণ্ণ হয়েছে ততবারই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এগিয়ে এসছেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেছেন, তাদেরকে নেতৃত্ব দিয়েছেন। জি। আপনি যদি গত 17 বছরের আন্দোলন দেখেন, স্বৈরাচার হাসিনা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজকে কিন্তু নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সর্বশেষ যে আন্দোলন, জুলাই আন্দোলন, এটাই তো বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের সব থেকে বড় আন্দোলন। তো সেই আন্দোলনে আপনি দেখেন যে আমাদের 143 জন নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছেন। ছাত্র দলের সারা বাংলাদেশে 143 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এবং যেই দিন আপনার আবু সাইদ শহীদ হয়েছেন, সেই দিন কিন্তু আমাদের ছাত্র দলের ওয়াসিম আকরাম চট্টগ্রামে শহীদ হয়েছেন। কিন্তু ওইটা তো এত হাইলাইটস হয়নি কেন? হাইলাইটস হয় না, আমি তো আপনাকে আগেই বলেছি যে আমরা তো কোনো কিছু সুবিধা নেওয়ার জন্য, যেমন আপনি যদি আপনার পরিবারের জন্য কিছু করেন, এটা তো আপনি বলে বেড়াবেন না। অবশ্যই। তা আমরা বাংলাদেশকে ধারণ করি, লালন করি, জিয়া পরিবার বাংলাদেশকে লালন করে, ধারণ করে, তো আমরা বাংলাদেশের জন্য করে যাচ্ছি, করে যাব। তো এটা তো হাইলাইট করা। আর এক শ্রেণীর লোক, আমি তো আপনাকে আগেই বলেছি, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, তারা যারা চায় যে আবারও দুর্বৃত্তদের হাতে বাংলাদেশ চলে যাক, তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা বা আমাদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায়, বাংলাদেশপন্থীদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায় সে চেষ্টা করে যাচ্ছে। তা আমি যদি আপনাকে বলি যে ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন, এই কথাটা কি মিথ্যা? অবশ্যই না। তাহলে যদি ওয়াসিম আকরামকে সামনে না আনা হয়, এই দায় কি আমাদের, নাকি যারা সামনে অপরাপর অন্যদেরকে নিয়ে আসতেছে তাদের? এবং আমি মনে করি বাংলাদেশের সব থেকে বেশি বৈষম্যের শিকার ওয়াসিম আকরাম। জুলাই আন্দোলনের শহীদ হিসেবে সব থেকে যিনি বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার জন্য শহীদ হয়েছেন, কিন্তু তিনি শহীদ হওয়ার পরে দেখেন তিনি কিন্তু সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন। অবশ্যই। আপনি নিজেই বলেছেন যে কোথাও ওয়াসিম আকরামকে আমরা আবু সাইদের মতো হাইলাইটস হতে দেখেন না। কারণ কি, ওর ওয়াসিম আকরামের হয়তো অপরাধ একটাই, সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা ছিলেন, একজন কর্মী ছিলেন। এটাই হয়তো তার অপরাধ আমি মনে করি। আমি সবাইকেই বলবো, যারা সচেতন, যারা বাংলাদেশকে ধারণ করেন, লালন করেন, মেধাবী যারা আছেন, তারা রাজনীতিতে আসেন, আপনারা বাংলাদেশকে নেতৃত্ব দেন, আমরা সেটাই চাই। এবং আপনারা প্রতিহিংসামূলক কোনো রাজনীতি নয়, পারস্পরিক সহযোগিতা, এবং যে কোনো, ধরেন আমি একটা ভালো কাজ করলাম, আপনি যদি আমাকে প্রশংসা করেন, কিন্তু আপনি যদি আমার ভালো কাজের মধ্যে ভুল ত্রুটি, যেটা হয় আর কি, ছাত্রদল যেগুলো শিকার হচ্ছে আর কি প্রতিনিয়ত, সব জায়গায় ভালো কাজ ছাত্রদলই করে, কিন্তু আপনারা ওই যে বললেন বৈষম্য শিকার বা হাইলাইটেড করতে দেওয়া হয় না। আমরা প্রতিনিয়ত মিডিয়া ট্রায়ালের শিকার হই বা এই বট আইডির আক্রমণের শিকার হই। এই প্রতিহিংসামূলক রাজনীতি নয়, স্বচ্ছ এবং সুন্দর ধারার রাজনীতি যারা আসবেন তাদেরকে অনুরোধ করব, সুন্দর ধারার রাজনীতি যেটা ছাত্রদল স্টার্ট করেছে, আপনারা সেটা চলমান রাখবেন। আপনি ছাত্রদল করবেন, আমি করতেই হবে এরকম না। আমরা যদি ভালো কিছু করে থাকি বা আমাদের সাথে তাদের আদর্শিক মিল তৈরি হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের পতাকা তলে আসেন। আর প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদেরকে আপনাদের ছাত্র দলে আনার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? না, ওই যে আমরা তো জোর করে কাউকে বা মগজ ধোলাই করি না। আমরা যেমন আপনি একটা সংগঠন দেখবেন, যারা 5ই আগস্ট যদি বাংলাদেশে না হতো, হাসিনা যদি বাংলাদেশ থেকে পালিয়ে না যেত, তাহলে এই ছাত্র সংগঠনের কারা নেতা আমরা কিন্তু চিনতামই না। হ্যাঁ, তা ঠিক। আমি যদি আপনাকে সাদিক কায়েমের কথা বলি, আপনি 5ই আগস্ট যদি না আসতো, হাসিনা যদি বাংলাদেশ থেকে পালিয়ে না যেত, আপনি সাদিক কায়েমকে কখনো চিনতেন না? চিনতেন না। অথচ আপনার জুলাই আন্দোলন নিয়ে তারা অনেক কথা বলে, কিন্তু আমরা জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মী। কারণ আমাদের এটা দায়িত্ব ছিল এবং প্রতিনিয়ত এটা পার্টি মনিটরিং করছে যে আমরা আন্দোলনে আমাদের যে দায়িত্ব সেটা পালন করছি কিনা। কিন্তু আমরা কোথাও দৃশ্যমানভাবে আমরা আমাদের শিবিরের যে ভাই ব্রাদাররা যারা আছেন ওনাদেরকে আমরা কোথাও দেখি না, কারণ আমরা ওনাদেরকে চিনতামও না। তো আমরা ওনাদের কমিটি দেখতে চেয়েছি, যে ওনারা 15 বছরের কমিটি না হোক, আমরা এখন যে কমিটিগুলো আছে সেগুলো তো আমরা দেখতেই পারি। কিন্তু তারা যে কাজটা করে, তারা হচ্ছে পরজীবী ভাবে বাঁচতে চায় আর কি, বিভিন্ন অন্যের উপর ভর করে বা অন্য রাজনৈতিক দলের উপর, হ্যাঁ, বিভিন্ন ছাত্র সংগঠনের উপরে
তারা ইয়া চালায়, ওই যে এক ধরনের কি বলে মানে ছুরি চালানো যেটাকে বলে আর কি। আপনার গোয়েন্দা সংস্থার মতো আর কি, যে তারা গুপ্ত থেকে ওই সংগঠন কি করে। ভাই আপনারা আপনাদের কাজ করেন, আপনারা বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই কাজ করেন, সেই চিন্তা করেন। এখন এগুলো চিন্তা করে ওই ওই সংগঠন কি করলো, এই সংগঠন কি করলো, এদের বিরুদ্ধে গুপ্তচরমূলক কাজ বাদ দিয়ে আমি তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা বাংলাদেশকে সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই কাজে আপনারা অন্তর্ভুক্ত হন। এবং ছাত্র রাজনীতি ধারা পরিবর্তনের জন্য ছাত্রদল যে কাজ করে যাচ্ছে, আপনারাও ছাত্রদলকে ফলো করেন এবং সেই কাজে অংশগ্রহণ করেন, আমি সেই আশাবাদ ব্যক্ত করবো আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আয়োজন আজ এই পর্যন্তই ছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল।